So, dear students, welcome to the class. And in this class, we are going to focus on the limitations of the Bohr's model. So, let us start the class. So, this is the rise and fall of Bohr's beautiful model. So, Bohr's model, there was many positive points also, and there are few limitations. For that, we are going to proceed to the de Broglie. Then we are going to focus on Heisenberg. That is the quantum, pure quantum mechanics part. So this is basically a junction between the old quantum mechanics and the new quantum mechanics. Now, the rise and fall of Bohr's beautiful model, a story of triumph, cracks, and the birth of modern quantum mechanics. Now, this is my book that is decoded, and from here, this is one of the law, and this is a law of detachment. A law of detachment said that you have a right to your actions, but never to their fruits. This principle, the law of detachment, is what separates the amateur from the master. मतलब तुम्हारे पास जो राइट है with respect to the work. তুমি work করো কাজ করো বাট ফোকাস করো না রেজাল্ট কি হবে এখানে। যেমন গীতায় বলেছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তার মানে কাজই করে যাই রাইট ডিরেকশনে, রেজাল্ট আপনি আপ টেক কেয়ার হবে। যদি ভালো না হয় তা সেটা আমার কোনো না কোনো ভালোর জন্য ভালো হয়নি, যাতে আমি আরো বেশি এফোর্ট দিতে পারি। সো ফোকাস অনলি অন দ্য ওয়ার্ক। So this is part 1, and part 1 এ আমরা ফোকাস করতে যাচ্ছি the triumphs, that is the positive part of the Bohr's model. Bohr's model এ কি কি পজিটিভ পার্ট ছিল। why doesn't the electron fall into the nucleus? So তোমার মনে আছে this was a very important part, যে রাদারফোর্ড যেটা বলেছিল, হ্যাঁ রাদারফোর্ডের যে জায়গাটার মধ্যে রাদারফোর্ড যেটা বলেছিল সেখানে রাদারফোর্ডের মধ্যে আমরা this is সেন্ট্রাল নিউক্লিয়াস and the ইলেকট্রনটা এরকম ভাবে একটা অরবিটে it was ট্রাভেল করছে, and যখন ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরির রেসপেক্টে ধীরে 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 এনার্জি লুজ করতে থাকবে বিকজ অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি এনার্জি লুজ করতে করতে স্পিরাল ডাউন করে সেটা নিউক্লিয়াসে পড়ে যাবে, অ্যাটম কোলাপস করে যাবে, and the time estimated for that collapse ছিল এখানে টাইম যেটা এস্টিমেটেড হয়েছিল ফর দ্যাট কোলাপস, কত এখানে টাইম এস্টিমেটেড হয়েছিল লাস্ট ক্লাসে আমরা করছিলাম, কত টাইম এস্টিমেটেড হয়েছিল এখানে, হ্যাঁ দ্যাট ওয়াজ 10⁻⁻8 সেকেন্ডস। সো টাইম এস্টিমেটেড যেটা দ্যাট ওয়াজ 10⁻⁻8 সেকেন্ডস। তো 10⁻⁻8 সেকেন্ডসে অ্যাটম কোলাপস করে যায়, বাট সেটা করছিল না। সো দ্যাট ফার্স্ট very ইম্পর্টেন্ট পার্ট অফ Bohr's মডেল ইজ দ্যাট যে Bohr predicted the concept of stationary orbit, একটা অরবিট যেখানে এনার্জি লুজ করছে না। বোহর বললো যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি বেসিক্যালি সেটা অ্যাপ্লিকেবল ফর দ্য ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, ফর দ্য মাইক্রোস্কোপিক পার্টিকেল ইজ নট ওবেইং দ্যাট। বোহরের কাছে ক্লিয়ার কোনো জায়গার মধ্যে মানে সলিড আর্গুমেন্ট ছিল না, বাট বোহর বললো দেয়ার মাস্ট বি ডিফারেন্ট রুল ফর দ্য মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড অ্যাজ কম্পেয়ার টু দ্য ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। সো হোয়াট এভার দ্যাট ইজ অ্যাপ্লাইড ইন দ্য ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড may not fit in the microscopic world, and on that basis Bohr বললো there must be stationary orbit, ইলেকট্রন যেখানে মধ্যে আছে and যতক্ষণ এই অরবিটে আছে neither gaining or losing energy ওখানে, and so the energy is fixed, and that explains the stability of an atom. So that was a very important part. That is why doesn't the electron fall into the nucleus. So this is very important part. আরেকটা যেটা হচ্ছিল the spectral part, তোমার মনে আছে যে স্পেকট্রাল পার্ট, যে স্পেকট্রাল পার্টে হাইড্রোজেন স্পেকট্রামে যে চারটে যে কালারটা সেটা এক্সপ্লেন করতে পারছিল না। অ্যাংস্ট্রম থেকে আমরা এসেছিলাম, অ্যাংস্ট্রম শুরু করেছিল, অ্যাংস্ট্রম পারেনি, বামার এম্পেরিক্যাল একটা ফর্মুলা দিয়েছিল মেলানোর জন্য, বাট দ্যাট ওয়াজ অনলি এম্পেরিক্যাল, অ্যান্ড তারপর রিডবার্গ সেটাকে জাস্ট একটু মানে রিভার্স করে সেটাকে একটা অন্য ফর্ম দিয়েছিল। সো দ্যাট ওয়াজ নাথিং বাট এ কন্টিনিউশন অফ দ্য বামার, অ্যান্ড লাস্টে বোহরসের মডেলের রেসপেক্টে উই কুড প্রেডিক্ট দ্য বোহরসের যে প্রিন্সিপাল যেটা আছে, পস্টুলেট যেটা ফোর্থ পস্টুলেট, যে উপর থেকে নিচে আমরা যখন এখানে যাচ্ছি এনার্জি এমিট করছে, অ্যান্ড দিস ইজ দ্য ডেল্টা ই, and that is E2 minus E1, and that is equal to hc by lambda. On that basis এই যে emission spectraতে হাইড্রোজেনের চারটে লাইন আমরা ডিফাইন করলাম, that was the Balmer series ওখানে। Now what was that এখানে এই Balmer series এর রেসপেক্টে this was like this, এরকম জায়গার মধ্যে যে চারটে যে লাইন আমরা করছিলাম, this was like this is the red, যেটা আমরা বললাম 3 থেকে 2 এর ট্রানজিশন,
রেসপেক্টে ওই এমিশনে রেড আসছে, আর তেমনি এখানে তোমার গ্রিন, যেটা 4 থেকে 2 এর ট্রানজিশনের রেসপেক্টে গ্রিন, অ্যান্ড 5 থেকে 2 এর ট্রানজিশনের রেসপেক্টে ব্লু, 5 থেকে 2 এ ব্লু, and 6 থেকে 2 তে violet. So this was very very important because the prediction of the hydrogen spectrum, these are the 4 lines, that was basically empirical, where we actually left with respect to Rydberg, ওটা empirical ছিল, but Bohr সেটা ওকে একদম পরিষ্কার ভাবে দেখিয়ে দিল. So this is major 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 positive point. Now the mark of a great theory কি আছে, they predict something you didn't know, মানে একটা থিওরি যে ঠিক হচ্ছে জায়গাটার মধ্যে, ফার্স্টে তো মডেল হয়ে জায়গাটা আসছে, অ্যান্ড দেন এক্সপেরিমেন্টাল কিছু প্রমাণ পাচ্ছে, সো দেন উই আর কলিং দ্যাট মডেল টু বি এ থিওরি. একটা থিওরি যে ভালো হচ্ছে, তার মানে কোথাও না কোথাও এমন একটা জিনিস ছিল যেটা কোনো এক্সপ্লেন করা যায়নি, অ্যান্ড এই থিওরি দিয়ে সেটা এক্সপ্লানেশন হচ্ছে. লাইক আমি এক্ষুনি বললাম যে হাইড্রোজেন স্পেকট্রামটা এক্সপ্লেন করা যায়নি, এই থিওরি দিয়ে হলো. আরেকটাও ছিল রিডবার্গ কনস্ট্যান্ট, তোমরা জানো যারা আগের ক্লাস করেছো, রিডবার্গ কনস্ট্যান্ট অনেক আগে এসে গেছে, রিডবার্গ কনস্ট্যান্ট অনেকটা আগে এসে গেছে, বামার থেকেই কিন্তু রিডবার্গ কনস্ট্যান্ট এসে, এটা নয় যে বোহর মডেলের পর একটা কনস্ট্যান্টকে রিডবার্গ কনস্ট্যান্ট বলা হয়, যারা আমার ক্লাস করছো তখন আমরা কনসেপচুয়ালি ক্লাস করা এখানে, তো সেই রেসপেক্টে রিডবার্গ কনস্ট্যান্ট আগে চলে এসে সেটা কে যে ভ্যালুটা সেটা কিন্তু আমার বোহর রিকনফার্ম করেছে. দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাহলে লাস্ট প্রিভিয়াস ক্লাস দেখবে. সো ইট ওয়াজ কি আরএইচ যেটা ক্যালকুলেটেড ছিল আর আরএইচ মেজার্ড একটা এক্সাক্ট ম্যাচ হয়ে গেছে, কোনো ফিলোসফি না, কোনো জায়গার মধ্যে এম্পিরিক্যাল না, একটা ফিজিক্যাল রিয়ালিটি দিয়ে ম্যাচ করে গেছে. সো বেসিক্যালি ম্যারিজ তাহলে অনেকগুলো হয়ে গেল, বোহরস ম্যারিজ অনেকগুলো হয়ে গেল, লাইক স্টেবিলিটি অফ অ্যাটমস বলে দিল, কিভাবে বললো স্টেশনারি স্টেটস বা স্টেশনারি অরবিটস, যেখান থেকে রাদারফোর্ডের ইনস্টেবিলিটি যেটা সেটা চলে গেল ওখানে. তো দ্যাট ইজ ভেরি ভেরি পজিটিভ পয়েন্ট. দেন রিডবার্গ কনস্ট্যান্ট যেটা মানে নিয়ার অ্যাবাউট তোমার 1888 এ রিডবার্গ কনস্ট্যান্ট, মনে রাখবে এখানে রিডবার্গ কনস্ট্যান্ট কিন্তু 1888 এ রিডবার্গ দিয়েছিল, 1885 এ তোমার বামার এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়েছিল, যেটাকে রিডবার্গ একটুখানি জাস্ট ইয়ে করে দিয়েছিল এই জায়গাটার মধ্যে, মানে জাস্ট এটা রিঅ্যারেঞ্জ করেছিল ইকুয়েশনটাকে, অ্যান্ড করে এই ভ্যালুটা পেয়েছিল, বাট এটা মাঝখানে কিছু বোঝা যায়নি যে ভ্যালুটা কি করে এলো, অ্যান্ড লুকস লাইক এম্পেরিক্যাল. আর 1913 বোর্স মডেলের হওয়ার পর সো রিডবার্গ কনস্ট্যান্ট যে ভ্যালুটা এটা এগ্রিমেন্ট হলো, ক্যালকুলেটেড ভ্যালুর সঙ্গে এগ্রিমেন্ট হয়ে গেল. স্পেকট্রাল লাইনের প্রেডিকশন যেটা আছে সেটাও করে দিলাম 4টে লাইনে, এক্সপেরিমেন্টাল অবজারভেশনের সঙ্গে ফিট হয়ে গেল. তো দিস আর দ্য সাকসেস অফ দ্য বোর্স মডেল. সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মডেল. মানে বোহরকে তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে বোহরের সব থেকে পজিটিভ পয়েন্ট কি ছিল মডেলে, ইট ওয়াজ দ্য ডেয়ারিং অ্যাটিটিউড. বোর ওই ডেয়ারিং যে এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, সে ডেয়ারিং অ্যাটিটিউডে জায়গাটা বোঝে. ব্যাকগ্রাউন্ডে খুব সলিড প্রুফ তখন ছিল না, স্টেশনারি অরবিট, ডেয়ারিং অ্যাটিটিউড, মানে কখনো কখনো লাইফে মানে অনেক সময় ওই সময় আমাদের হয়তো সেটা সবকিছু প্রমাণ করতে পারবো না, বাট আমরা যদি পজিটিভ থাকি, আমরা যদি আউট অফ দ্য বক্স কমফর্ট জোন থেকে বেরোই, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো, যেরকম বোর করেছিল. না অবভিয়াসলি মানে বুঝতেই পারছো যে বিকজ আমাদের পরে ডি ব্রগলি হাইজেনবার্গ বা কোয়ান্টাম মেকানিক্স যেটা এসেছিল, তো বুঝতেই পারছো যে এটা বোহরের অনেকগুলো ড্রব্যাক ছিল. বোহরকে যদি তুমি আমায় জিজ্ঞেস করো যে বোহরের সব থেকে বড় ড্রব্যাক কি ছিল, কারণ বোহরের সব থেকে বড় জায়গাটার মধ্যে ড্রব্যাক ছিল সেটা হচ্ছে যে আমরা বোহরের রেসপেক্টে আমরা ওই জায়গাটার মধ্যে বোহরের যে মানে বোহরের যে বেসিক ড্রব্যাকটা কি ছিল সেটা হচ্ছে বোহরের ওই ক্লাসিক্যাল আর কোয়ান্টাম, মানে বোহরের কিছু জিনিস ছিল ক্লাসিক্যাল, যেমন 1 নম্বর 2 নম্বর যেটা স্টেশনারি স্টেট, যেটা ইলেকট্রন ঘুরছে অরবিটে, দ্যাট ওয়াজ লুক লাইক ক্লাসিক্যাল, আর 3 নম্বর 4 নম্বর যেটা যাচ্ছে দ্যাট ওয়াজ লাইক কোয়ান্টাম. তো প্রথম দুটো ক্লাসিক্যাল, তারপরের গুলো যে এমভিআর এনএইচ বাই 2 পাই কোয়ান্টাইজড, ওটা কোয়ান্টাম, আর তারপরে লাস্টে সেটা হচ্ছে কোয়ান্টাম জায়গা. তো দুটো ক্লাসিক্যাল দুটো কোয়ান্টাম, তো বুঝেই যাচ্ছিল একটা হাইব্রিড টাইপ অফ মডেল ছিল বা থিওরি, অ্যান্ড পরবর্তীকালে সেটা প্রবলেমে পড়বে, অ্যান্ড সেটা পরবর্তীকালে প্রবলেমে পড়েছিল. সো দ্যাট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অফ বোর. নাও পার্ট 2, দি ক্র্যাকস. ক্র্যাকস কি ছিল? নাও দিস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বোর মডেল. সো বোর মডেল বেসিক্যালি 1 ইলেকট্রন সিস্টেমের জন্যই কিন্তু খাটে. দিস ইজ আ ভেরি ভেরি সিরিয়াস পয়েন্ট অলসো, যে বোর মডেল কার জন্য খাটে, বোর মডেল অ্যান্ড বেসিক্যালি 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কেটেছে.
মানে যেই মাত্র একটা ইলেকট্রন বাড়াচ্ছি, দুটো ইলেকট্রন যাচ্ছি, তাহলে হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন লাইক আয়ন্সের ক্ষেত্রে এটা ঘটেছে। যেই মাত্র দুটো ইলেকট্রন বা এখানে যাচ্ছি, দেন সেখানে মডেলটা কিন্তু ফেল করে যাচ্ছে। সো ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এটা মডেলটা অ্যাপ্লিকেবল। আর সেকেন্ড ইলেকট্রন এলেই দিস ইজ অ্যাপ্লিকেবল, যে সেকেন্ড ইলেকট্রন যেই আসছে এখানে তখনই সেটা ক্যান্সেল করে যাচ্ছে, মানে has a very serious drawback that a model that is only applicable for one electron, so that's a very serious drawback of Bohr's model. Now coming to this particular representation, the hydrogen Bohr predicts accurate, experiment accurate, agreement বুঝতে পারছো, He plus 1 electron system accurate, Li2 plus accurate, He দেখো এখানে ফেলস করে আছে, ফেল করে যাচ্ছে, বিকজ যেই মাত্র He2 ইলেকট্রন হয়ে গেল ফেল করে গেল, লিথিয়াম 3 ইলেকট্রন হয়ে গেল ফেল করে গেল। তো টেল এটা হাইড্রোজেন আছে বা হাইড্রোজেন লাইক সিস্টেমস আছে, ওয়ান ইলেকট্রন সিস্টেম আছে, খাটছে, আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি, মেলাতে পারছি উইথ এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল কে, বা যেই মাত্র মোর দ্যান ওয়ান ফেল করে যাচ্ছে, যেই মাত্র একটু কমপ্লেক্স হচ্ছে ফেল করে যাচ্ছে। অলসো নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন্স এর প্রবলেম হতে শুরু করলো, মানে স্পেক্ট্রাল লাইন্স যেরকম যে ফর এক্সাম্পল এখান থেকে যাচ্ছে ফ্রম E2 থেকে E1 যাচ্ছে, so basically this is the energy emitted Hc by lambda, so this lambda that is the line, this is called the spectral line, every lambda correspond to a spectral line. So when there is a gap of E2 minus E1, so there can be maximum how many spectral lines, there can be maximum one spectral line, that is one emission lambda. And now কি হচ্ছিল, জিমান এফেক্ট, যে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এই লাইনটা দেখা যাচ্ছে স্প্লিট করে যাচ্ছে, এটা স্প্লিট করছে, এটা জিমান এফেক্ট আছে। বা ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে এই লাইনটা স্প্লিট করছে, ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে যেটা স্টার এফেক্ট আছে। বাট কেন ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে লাইনটা স্প্লিট করছে বা ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে লাইনটা স্প্লিট করছে, এটা কিন্তু কোনো আইডিয়া বোর করতে পারেনি। সো বোর এই জায়গাটার মধ্যে কিন্তু এই যে স্প্লিটিং অফ দ্য লাইন্স কিন্তু করতে পারেনি। নট অনলি দ্যাট, আরেকটা বোরের ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফাইন স্ট্রাকচার। সো এখানে দিস ইজ আ ফাইন স্ট্রাকচার মানে হচ্ছে যেমন দেখাচ্ছিলাম এখান থেকে এখানে যাচ্ছে, সো উই আর গোয়িং টু গেট অনলি ওয়ান ল্যামডা, দ্যাট ইজ অনলি ওয়ান লাইন এখানে পাবে। বাট যেই মাত্র আমরা একটু হাই রেজলিউশন কোনো যন্ত্র ব্যবহার করছি, ওখানে we are using the high resolution microscope, then this one electron is seem to be actually splitted in many other lines. So this is called the fine structure. This is the fine structure, but Bohr could not explain this fine structure. And বুঝতেই পারছো যে because quantum numbers they can be integers only 1 2 3 4, and between this E2 and E1 there cannot be 1.5 or 1.7 like that, and so obviously only one line was expected, but there was fine structure was observed, so fine structure could not be explained. তাহলে আমরা যদি এই জায়গাটার মধ্যে যদি আমরা এখানে এরকম জায়গাটার মধ্যে ভাবি যে কি কি বলতে পারলো না, একটা হচ্ছে যে সিঙ্গেল লাইন যেটা ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে এই যে স্প্লিট করে যাচ্ছে, কেন, দিস ইজ দ্য জিম্যান এফেক্ট, বলতে পারলো না। ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে আবার স্প্লিট করে যাচ্ছে, কেন স্প্লিট করছে, যেটা স্টার্ক এফেক্ট, বলতে পারলো না। নট অনলি দ্যাট, এটা নর্মাল অবস্থায় কিন্তু একটু স্প্লিটেড আছেই, যেটা কিনা ফাইন স্ট্রাকচার উইদাউট দ্য ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, সেটাও কিন্তু বলতে পারলো না। সো নাম্বার অফ লাইন্স, স্পেক্ট্রাল লাইন্স এর সংখ্যাটা মিলাতে পারছে না। স্পেক্ট্রাল লাইন্স এর অরিজিনটা দে ক্যান এক্সপ্লেন, বাট নট দ্য এক্সাক্ট নাম্বার কিন্তু মিলাতে পারছে। সো দিস ওয়াজ অলসো এ ভেরি সিরিয়াস ড্রব্যাক। So this is the splitted lines. Also one very important point was that Bohr যে quantum condition নিয়েছিল যে not all orbits are allowed, only those orbits are allowed, তাদের ক্ষেত্রে mvr equal to nh by 2 pi. So not all orbits are allowed, only those orbits are allowed, যাদের ক্ষেত্রে mvr equal to nh by 2 pi, and so n যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 2 3 4 5, বাট এইটা দিয়ে আমরা এনার্জি এক্সপ্রেশন, রেডিয়াসের এক্সপ্রেশন, ভেলোসিটি এক্সপ্রেশন সব পেয়ে গেছিলাম। বাট যখন বোহরকে কোশ্চেন করেছে যে why this mvr equal to nh by 2 pi, why this quantum restriction is there, Bohr could not explain this quantum restriction. But Bohr এটা বলেছিল যে because we are getting energy, velocity, radius and other things also with respect to this mvr equal to nh by 2 pi, so this must be true. We don't have the proof, Bohr বলেছিল ওই সময় 1913, we don't have the proof
at that present ওই মোমেন্টে we don't have the proof but this must be true and পরবর্তীকালে 1924 এ ডি ব্রগলি এটা প্রমাণ করেছিল so this was a very important point that বোহরের ক্ষেত্রে this could not be explained the quantization condition why they have he has taken mvr equal to h by 2 pi but he could not explain this particular fact. So that why mvr and h by 2 pi Bohr could not say, it just worked. The answer came later. Answer came with respect to the de Broglie যেরকম বললাম. So this is also a very serious drawback. Also there is one important drawback is that about the Heisenberg's uncertainty principle. 1927 Heisenberg explain করলো যে subatomic particles যারা আছে like electrons etc. তাদের ক্ষেত্রে the position and momentum cannot be determined simultaneously with 100% accuracy করা যাবে না সেই জায়গাটা বাট বোহরের অরবিটের জায়গাটা তোমরা দেখো this is an electron that is এখান থেকে এই রোটেট করছে. Now this is the radius because that is circular orbit, so radius is fixed every time, that is fixed, so the position is fixed, position নিয়ে কোনো অসুবিধা নেই. Then the only variable factor is momentum and সেটা কিন্তু করা যাবে. তাহলে পজিশন মোমেন্টাম দুটোই কিন্তু করা যাচ্ছে ইলেকট্রনে সাইমালটেনিয়াসলি. সো দ্যাট ইজ ভায়োলেটিং দ্য হাইজেনবার্গস প্রিন্সিপাল এন্ড হাইজেনবার্গস প্রিন্সিপাল ওয়াজ ফাউন্ড টু বি ট্রু বাই 1927 was হাইজেনবার্গস প্রিন্সিপাল এন্ড তারপর 1928-29 এ ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট থেকে সেটা প্রমাণ হলো যে হাইজেনবার্গ ইজ ট্রু. তাহলে এই বোহরের এই যে জায়গাটা দিস সার্কুলার অরবিট কনসেপ্ট is actually violating the Heisenberg principle must be wrong. So this is also a very serious drawback, that is not obeying the Heisenberg's uncertainty principle. So this is also a very important drawback of Bohr. Cannot actually predict or it's violating the Heisenberg's principle. Now Bohr gave electrons precise paths, orbits with exact speed and position. That Bohr gave, that is the Bohr's orbit. Now another this line prediction, the number of lines মিলছে না ফাইন স্ট্রাকচার বলো বা জিমান এফেক্ট বা স্টার্ক এফেক্ট বলো, বাট অলসো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কোনো লাইন দেখা যাচ্ছে যে কোনো লাইন খুব মানে ফেন্ট লাইন আছে, কোনো লাইন খুব মানে অনেক বেশি ডার্ক লাইন আছে, যে সাম লাইনস আর ফেন্ট টাইপের একটু হালকা লাইন পাচ্ছি, মানে একটা পেল গ্রিন কালার ধরো আর একটা খুব ডার্ক গ্রিন কালার ধরো, কেন একটা পেল কেন একটা ডার্ক যে ইন্টেন্সিটি যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু বলা যাচ্ছে না বোর মডেল থেকে, সেটা বলা গেল না. ওয়াই সাম স্পেকট্রাল লাইনস আর ব্রাইট এন্ড ওয়াই সাম আর ফেন্ট সেটা বলা গেল না. ব্লাইন্ডেড বাই ব্রাইটনেস লাইন ইন্টেন্সিটি ইজ লেফট আনএক্সপ্লেইনড. সো আরেকটা যেটা দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে কেমিক্যাল বন্ডিং, যে ওয়াই বন্ডস হয় কম্বাইন করে কেন, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, আয়নিক বন্ড, বোহরের যে মডেলটা থেকে যে এই জায়গাটা why do atoms bond at all, why is water bend, why does salt form, এই যে জায়গাটা যে মলিকুলার যে drama of the molecule, যে combination of the molecule forming new compounds, এই জায়গাটা Bohr's model থেকে was not clear. So this is also a important drawback, it was also not clear. So what are the demerits at a go? Number one is about the Bohr's model limitation, that is a quantization of angular momentum, and logic was not given, only given was mvr equal to h by 2 pi. Now polyelectronic atoms, so polyelectronic atoms এর ক্ষেত্রে applicable হচ্ছে না, one electron এর হচ্ছে, বাট যেই মাত্র মোর দেন ওয়ান ইলেকট্রন, তাহলে মোর দেন ওয়ান ইলেকট্রন যেই মাত্র হয়ে যাচ্ছে এটা যাচ্ছে না, হাইজেনবার্গ প্রিন্সিপাল ভায়োলেট করছে. অ্যান্ড দ্য মডেল যেটা আমি বলছিলাম যে সব থেকে বড় ড্রব্যাক আগেই বোঝা গেছিল যে ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম মিশানো একটা জায়গা এখানে ছিল, সো দ্যাট ইজ অলসো এ ড্রব্যাক. অ্যান্ড ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাল লাইন্স যে একটা ফাইন স্ট্রাকচার, যে একটা লাইনের কে অ্যাকচুয়ালি এই যে লাইনটা আমি এক্সপেক্ট করছি এটা ফার্দার ডিভাইড হয়ে যাচ্ছে, আর অ্যাকচুয়ালি ডিভাইডেড আছে বাই হাই রেজলিউশন মাইক্রোস্কোপে যেটা দেখছি, সো দ্যাট could not be explained. Also the Zeeman effect in presence of the magnetic field, the splitting of the line could not be explained. Stark effect in presence of the electric field, the splitting of the line could not be explained. So these are the major drawback of Bohr's model.
So this is the major drawback. Now we are in the junction আমি বললাম. So Bohr এর সব থেকে পজিটিভ পয়েন্ট the daring attitude that giving something the stationary orbit MVR equal to by 2. I am a huge fan of Bohr because comfort zone থেকে বাইরে বেরিয়ে অনেক কথা শুনতে হবে ভেবেও কিন্তু দিয়েছিল, অ্যান্ড ওখান থেকে কিন্তু আমরা মানে অনেক ড্রব্যাক দেখছি, হবেই সেটা, ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম মিশানো ছিল, বাট ধীরে ধীরে আমরা যদি কেউ বাড়িয়ে নিয়ে গেছে রাদারফোর্ডের যে অ্যালফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা, অ্যান্ড তারপরে বোহরের যে এই যে রাদারফোর্ডকে প্লাস করে যে ডেয়ারিং অ্যাটিটিউডটা বাড়িয়ে নিয়ে গেছে, বাট উই আর ফেসিং হিউজ ড্রব্যাক. সো দিস ক্যানট বি দ্য এন্ড অফ দ্য স্টোরি. এখান থেকে উই আর গোয়িং টু বিগিন দ্য স্টোরি ইন এ ডিফারেন্ট ডাইমেনশন, কামিং ইন টু দ্য কোয়ান্টাম মেকানিক্স, কামিং ইন দ্য ডুয়াল প্রপার্টি নেচার অফ দ্য লাইট অ্যান্ড দ্য ম্যাটার পার্টিকেলস. সো এর পরের ভিডিওতে আমরা ডিসকাস করবো দ্য ডি ব্রগলি's hypothesis. So dear students, I'm Dr. Esasi signing off from this video. You take care, keep learning and give your max effort. See you soon and bye for now.